This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। সাংঘাতিক গরম লাগছে সত্যি সত্যি, গত কয়েকদিন ধরে যা চলছে না, জাস্ট পারা যাচ্ছে না। চারপাশে কলকাতার যে কোনো লোকের সাথে কথা বলুন, দেখবেন এই গরম নিয়ে আলোচনা। এইরকম সময় এরকম গরম, এক বন্ধু তো বলছিল যে এরকম যদি চলতে থাকে তাহলে কয়েকদিন পর আর বাংলায় কথা বলবো না, আরবিতে কথা বলবো, মানে চারপাশটা মরুভূমি হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশান আর কি। এবার পুজোর ঠিক আগে এরকম কষ্ট সত্যি কোনো দিন হয়েছে বলুন তো? তাপমাত্রা বেশি না, কিন্তু আর্দ্রতা অনেক বেশি, বাতাসে জলীয় বাষ্প বেড়ে গেছে, চারপাশে কীরকম একটা থমথমে গুমোট গুমোট ভাব। গাছের পাতা যদি ভুল করে একবার নড়েও ওঠে, তার বাতাস গায়ে এসে লাগছে না। এরকম একটা সময় একটা জিনিসই কিন্তু হবে, জানেন তো, বৃষ্টি। মানে বৃষ্টি হবেই, প্রাকৃতিক নিয়মেই হবে, এবং তাতে কলকাতা বা বৃহত্তর কলকাতার মানুষের কষ্ট হয়তো কমবে, হয়তো আর এসিটা এরকম সারাদিন ধরে গাঁ গাঁ করে চালাতে হবে না। কিন্তু বাকি জায়গাগুলো, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, এই জায়গার মানুষেরা কি করবেন? কারণ পূর্বাভাস তো বলছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, আর তার থেকেও বেশি বৃষ্টি, মানে এই নিম্নচাপ যেটা হচ্ছে, একটা নতুন নিম্নচাপ হচ্ছে, তো সেই নিম্নচাপের প্রভাবে এই দক্ষিণবঙ্গের থেকে অনেক বেশি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে। এবার একটা কথা ভাবুন তো, অলরেডি তো আমরা শুনতে পেয়েছি যে ঝাড়খণ্ডের ছাড়া জলেই আমাদের এই বানভাসী দশা। এবারও তো বৃষ্টি, বৃষ্টি মানেই জল, জল মানেই ব্যারেজের চাপ, পলিতে বুঝে থাকা ওই পাঞ্চেত, মাইথন, এমনকি আমাদের দুর্গাপুর ব্যারেজ, কেউই তো আর জল টলগুলো আগের মতো ধরে রাখতে পারে না, তাই না? ফলে আবার যথারীতি জল ছাড়া শুরু হবে, আর ব্যারেজ থেকে জল ছাড়া মানেই বন্যা, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। তার মানে এবার মুখ্যমন্ত্রী আজকে বলেছেন জলের ওপর জল পড়বে, ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এবার ভেবে দেখুন, সেই গানের মতো, জানেন তো, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এই জলের গায়ে জল লেগেছে, আমরা ভেবে করব কি? আবার বর্ষা আসছে, এই দুটো তিনটে দিন বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, ফলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে। যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে, নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং ডিভিসি যদি আবার জল ছাড়ে, তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে। মানে বৃষ্টি হলেও বিপদ, না হলেও বিপদ। প্রকৃতি পড়েছে মহা সমস্যায়, জানেন তো। মানে প্রকৃতি যা দেখছি কোন দিন না বলে বসে, এই যতই দাও পোষায় না। আর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজও খানিকটা ওই প্রকৃতির টোনেই হয়তো কথা বলতে পারেন, জানেন তো। তিনি বলেছেন রাজ্য এই যে 85,000 টাকা করে পুজোর অনুদান দিচ্ছে, তাতে পুজো কমিটিগুলোর না একদম পোষাচ্ছে না, পোষানোর কথাই নয়। ওই টাকায় খুব বেশি হলে নাকি একটা তাঁবু তৈরি হতে পারে, তার থেকে বেশি কিছু না। আর আরেকটা জিনিস হতে পারে, ওই পুজো কমিটির যে সদস্যরা তাদের কাজে লাগতে পারে, তার থেকে বেশি কিচ্ছু হওয়ার কোনো চান্সই নেই ওই কটা টাকায়। এবার হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নিজে বলছেন এ কথা, নিজেই বলছেন যে তিনি এ রাজ্যে আসার পর গত 2 বছরে ঘুরে ঘুরে পুজো দেখে বুঝেছেন যে বিপুল পরিমাণ খরচ খরচা হয়, সেখানে এই 85,000 টাকা নস্যি কিচ্ছু হয় না মশাই। যা দিনকাল পড়েছে তাতে রাজ্যের নাকি মিনিমাম 10 লক্ষ টাকা করে পুজো অনুদান দেওয়া উচিত। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। দেখুন এইসব ভেবে আবার মানে এটা কিভাবে বললেন, কেন বললেন? আসলে প্রধান বিচারপতি তো তার কথার ভেতরের মানে ঠানে কিছু থাকলেও সেটা খুঁজতে যাওয়ার ধৃষ্টতা নেই, জানেন তো। কিন্তু তিনি তো গম্ভীর মুখে বললেন
10 লাখ টাকা করে দেওয়ার ওই কথাটা, সেটা শুনে সরকারের মুখের কি অবস্থা হবে সেটা ভেবে আমি নিশ্চিত যে অনেকেরই পেটের ভেতরে হাসি কুলকুল করছে। একবার ভাবুন তো, রাজ্য সরকার এই বছর পুজোর অনুদান দিচ্ছে 43,000 ক্লাবকে। 43,000। এবার তিলোত্তমার এই ধর্ষণ আর খুনের ঘটনার প্রতিবাদে বেশ কিছু পুজো কমিটি অবশ্য বলেছে যে তারা অনুদান নেবে না, কিন্তু তাতে কী হবে? সংখ্যা কি কমবে? না, কারণ মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন এ অনুদান না নিলে বিকে দিয়ে দাও। এবার রাজা যত বলে পারিষদবর্গ বলে তার শতগুণ, এটাই তো নিয়ম, তাই হচ্ছে। এবং তারা আরও এক কাঠি সরেশ, নতুন কাউকে কেন, যাদের দেওয়া হচ্ছে নিতে হবে, রাজা দেবে বলেছে দিতে তো হবেই। এই অভিযোগটা আমরা অলরেডি পেয়ে গেছি যে কয়েকটা ক্লাব যারা ওই অনুদান নেবে না বলে ঘোষণা করেছিল, শাসক দলের নেতারা নাকি সেই ক্লাবগুলোকে জোর করছে যে অনুদান নিতেই হবে, নেব না মানে নিতেই হবে, খাবো না মানে গিলিয়ে ছাড়বো। সেই সুকুমার রায় বলেছিল না, সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে এমন ভয় পেলে, সে ভয় পাওয়া চলবে না, প্রতিবাদ করা চলবে না, কিচ্ছু করা চলবে না, তাহলে সবাই মিলে কামড়ে দেবো। সুতরাং যা দেওয়া হয়েছে নিতে হবে, প্রতিবাদ করা চলবে না। এবার দেখুন, বেসিক্যালি এটা তো বুঝতে হবে যে এরকম দরিয়া দিল সরকারের, শাসকের এরকম বড় মন, এটা তো সত্যি ভূভারতে আর কোথাও আপনি দেখতে পাবেন। এই বাজারে কে কাকে জোর করে 4 আনা পয়সা দেয় বলুন তো? দিতে দেখেছেন কাউকে? কিন্তু সেখানে এতগুলো করে টাকা দিচ্ছে। সে যাই হোক, মুখ্যমন্ত্রীর কথায় অমুক ক্লাবের বদলে তমুক ক্লাব বিষয় বা চাপাচাপির জেরে অমুক ক্লাব বিষয়, মানে বাধ্য হয়ে আর কি। মোদ্দা কথা, ক্লাবের সংখ্যা ওই এক ফিক্সড 43,000। এবার বলুন তো, 43,000 ক্লাবকে 85,000 টাকা করে দিতেই কত খরচ ভেবে দেখেছেন কখনো? এই অঙ্কটা আমরা 23শে জুলাই কষে ফেলেছিলাম, ওই জাস্ট যখন ঘোষণা হয়েছিল তারপরে পরেই আপনাদেরও দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। ওই মানে মুখ্যমন্ত্রী পুজো অনুদানটা ঘোষণা করার পরেই আমরা হিসেব করে দেখেছিলাম যে রাজ্য এজন্য প্রায় 365 কোটি টাকা খরচ করবে। ভাবতে পারছেন? 365 কোটি টাকা। এবার ভাবুন, এর বদলে এরা তো 85,000 টাকার হিসেব, এর বদলে রাজ্যকে যদি 10 লক্ষ টাকা করে পুজো অনুদান দিতে হয়, কি কেলেঙ্কারি হবে বলুন তো? কত খরচ হবে ভাবতে পারছেন? 43,000 ইন্টু 10 লাখ, 43,000কে ওই 10 লক্ষ দিয়ে গুণ করে দেখুন একবার, 43,000 কোটি টাকা হয়। লক্ষ্মীর ভাণ্ডার দিতে রাজ্যের কত খরচ জানেন? 40,000 কোটি টাকা। আর সেখানে 43,000 কোটি টাকা, মানে হাইকোর্টের প্রস্তাব মানলে লক্ষ্মীর থেকেও দুর্গার ভাণ্ডারের খরচ বেড়ে যাবে। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। অবশ্য লক্ষ্মীর সিনিয়র দুর্গা, সেই হিসেবে তো ব্যাপারটা হয় উচিত, কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার বা শাসক দল কি বলবে যতই দাও পোষায় না, নাকি অনুদানের সঙ্গে ভোট ব্যাংকের যে একটা সূক্ষ্ম সম্পর্ক আছে বলে ওই বিরোধীরা দাবি করেন, সেই সম্পর্কের খাতিরে আপাতত যে যাই বলুক, এই টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা খুব সেন্সিটিভ, তো এ ব্যাপারে আপাতত চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করবে তৃণমূল। যে এই যে 85,000 টাকা, এটা তো বেশিরভাগ পুজো কমিটির কাছে কোনো টাকাই নয় না, মানে 1 ঘন্টার খরচা চলবে তাতে। কিসের জন্য দেওয়া হচ্ছে? তো তেলা মাথায় তেল। একটাও পুজো কমিটি কোনোদিন চেয়েছে কোনো সরকারের কাছে যে আমাকে 1 টাকা দিন? এই তো যেচে মানুষের ধন, মানুষের টাকা, তাতে খবরদারি করে যাচ্ছেন উনি। এইভাবে টাকা বেলানো এই রাজ্যের পক্ষে কি মঙ্গল? যে রাজ্যে অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। দেখুন, এটা তো পলিটিক্যাল হিসেব, হ্যাঁ, ওই অ্যাঙ্গেল থেকে দেখলে হয়তো এরকমই মনে হয়, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা সেটা আপনার আমার থেকে ভালো কে আর জানে বলুন তো? পরপর তো দেখলাম কতগুলো ভোট, 500 থেকে 1000 হওয়ার যে এফেক্ট, সেটা কি কম নাকি?
সুতরাং আমরা একটা বাংলা জিনিস তো বুঝে গেছি, বেশি বেশি গুড় ঢাললে মিষ্টি বেশি হবে, একদম খুব পরিষ্কার, যত গুড় তত মিষ্টি। তেমনি বেশি অনুদান মানে বেশি বেশি ভোট, এটা তো পরিষ্কার। রাজ্যের খয়রাতিতে কোনো আপত্তি এই জন্যেই নেই বলে তো বিরোধীরা অভিযোগ করেন। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। তারাও তার বদলে যে যুক্তিটা দেন সেটাও তো, বা তারাও যে তার আগে যে প্রতিশ্রুতিটা দেন সেটাও তো খয়রাতিরই। 1000 দিলে আমি 3000 দেবো, মানে নগদের সঙ্গে ভোটের যে একটা ডাইরেক্ট রিলেশন আছে, একদম সমানুপাতিক হারে, এটা বাড়লে ওটা বাড়বে, পরিষ্কার। বিরোধীদের যুক্তি এজন্যেই ডিএ না দিলেও রাজ্য পুজোর অনুদান দেয়। এবার সেক্ষেত্রে তাদের অঙ্কটাও আবার অন্যরকম। তারা হয়তো মনে মনে কষে নিয়েছেন যে কটা রাজ্য সরকারি কর্মচারী আছে, তাদের ডিএ দিয়ে আর কতটা ভোটের বাক্সে ইধার উধার হবে, কিন্তু তার বদলে পুজো তো গোটা রাজ্যে, বাকি অন্য সমস্ত খয়রাতি লক্ষ্মীর ভাণ্ডার এগুলো তো গোটা রাজ্যে। ফলে এটার ভোট ব্যাংকের প্রভাব অনস্বীকার্য। দেখুন, এইগুলো নিয়ে বিরোধী শাসকেরা তর্ক বিতর্ক যা খুশি করুক, আমাদের জাস্ট কোনো উৎসাহ নেই, হারিয়ে ফেলেছি উৎসাহটা। যা যেরকম হচ্ছে বুঝতে পেরেছি যে এগুলো আমরাই ঠিক করে দিই আর কি। উই গেট দ্য লিডার্স উই ডিজার্ভ। আমরা সেরকম নেতা, সেরকম পরিস্থিতি, সমস্ত কিছু সেরকমই পাই যেরকম আমাদের পাওয়া উচিত, আমরা যেটা ডিজার্ভ করি। সুতরাং আমরা যেরকম সেরকমই হয়। আমরা জানি অনুদান দেওয়ার সিদ্ধান্তে হাইকোর্ট বাদ সাধেনি, একবারও বলেননি। প্রধান বিচারপতির বেঞ্চ শুধু বলেছে রাজ্য যদি পুজোর জন্য 85,000 টাকা করে দিতে পারে তাহলে আরও কয়েকটা খাতে তো বরাদ্দ বাড়ানো উচিত। যেমন দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের জন্য রাজ্য 1000 টাকা করে দেয়। হাইকোর্ট কি মনে করে জানেন? মনে করে এই একের পেছনে আরও একটা শূন্য বাড়ানো প্রয়োজন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। মানে দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের রাজ্যের 10,000 টাকা করে দেওয়া উচিত। আসলে কিছু কিছু সময় জানেন তো বোঝা যায় না, আপনার উল্টো দিকে যে মানুষটা রয়েছেন তিনি আপনার প্রশংসা করছেন নাকি নিন্দা, তিনি স্টেট করছেন মানে খুব গম্ভীর মুখে একটা ফ্যাক্ট তুলে ধরছেন, নাকি সূক্ষ্ম একটা কটাক্ষ করে দিলেন, একটা খোঁচা আর কি, এগুলো বোঝা যায় না। হাইকোর্ট পুজোর অনুদান আটকায়নি, কিন্তু রাজ্যের অনুদান দেওয়ার ব্যাপারটাকে প্রশংসা করলো নাকি প্রত্যেকটা কথায় রাজ্যকে সূক্ষ্ম খোঁচা দিল, এটা আপনারা একবার ভেবে দেখুন তো। আমরা ভাবছি না। হাইকোর্টের প্রধান বিচারপতি কি জানেন না রাজ্যের সরকারের হাতে টাকা পয়সা নেই, টানাটানি করে রাজ্য চালাতে হচ্ছে, তাও আবার রাজ্যকে প্রত্যেক দিন এই অভিযোগ করতে হয় যে কেন্দ্র কত কত টাকা আটকে রেখে দিচ্ছে। ইদানিং অবশ্য শোনা যাচ্ছে না, মাঝখানে বেশ কিছু টাকা পয়সা এসছে, তো আমাদের আশার খাতটা না অনেকটা বেড়ে গেছে জানেন তো ইদানিং। মানে কেন্দ্রের এই ব্যাপারগুলোতে রাজ্য বলার আগে এখন একটুখানি থমকে চমকে রয়েছে আর কি। কারণ এই দেখুন না, দুম করে ওই বাইডেনের সাথে আমেরিকায় বৈঠক করতে গিয়ে নরেন্দ্র মোদী বললেন সেমিকন্ডাক্টরের কারখানা এবার কলকাতায় হবে, মানে বাংলায় হবে। এবার বাংলায় এটার জন্য তিনি ভাবছেন, প্রধানমন্ত্রী ওখানে বসে এরকম একটা ঘোষণা করেছেন, সেটাকে আবার নিয়ে টুইট করেছেন আজকে মুখ্যমন্ত্রী, এক্স হ্যান্ডেলে লিখতে হয়েছে তাকে। এবার মানে কি, মানে মুখ্যমন্ত্রীকেও প্রতিক্রিয়া দিতে হচ্ছে ইতিবাচক ব্যাপার। ফলে কে যে কাকে কখন দিয়ে ঠিয়ে দিচ্ছেন বা দেওয়ার সম্ভাবনা যদি তৈরি হয়ে যায় তাহলে তো কেন্দ্রের বিরুদ্ধে আর ওই টাকা না দেওয়ার তোপটা দেখা যায় না। আচ্ছা, টাকা নেই বলে যে কথাটা এখন আর বলতে পারা যাচ্ছে না, সেটার কারণ কি টাকাগুলো এসে যাবে বা এসে গেছে বা ভবিষ্যতে আসবে এরকম একটা কারণে? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ,
ভরসার বসতবাটি। তাহলে তো বলার ধরনটা চেঞ্জ করতে হবে। কিন্তু খেয়াল করে দেখুন, সব খাতে যদি এভাবে খরচ বেড়ে যায় তাহলে চলবে কি করে? যেটুকুনি একটু সুরাহা হলো সেটা তো আবার সেই যথাপূর্বম তথা পরম হয়ে যাবে, সেই পুনর্মূষিক ভব, যা ছিল টানাটানির অবস্থা তাই হয়ে যাবে। মানে পরিকল্পিত খাতে খরচ খরচার বাইরে কিছু কিছু খরচ তো এর বাইরেও থাকবে না, যেগুলো আচমকা হয়ে যাবে। এই ধরুন এই বন্যা ত্রাণের খরচটা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য খরচা, এই খরচ খরচা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়। বন্যা পরিস্থিতিতে বহু মানুষের ঘরবাড়ি ভেঙেছে, বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এবার জল নামলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, যাদের বাড়িঘর ভেঙেছে তাদের বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য করতে হবে। মানে সব মিলিয়ে ক্ষতিপূরণের জন্যই তো এটা মোটা অঙ্কের টাকা রাজ্যকে দিতে হবে। এবার সেই টাকাটা আসবে কোথা থেকে? মুখ্যমন্ত্রী অবশ্য সব ব্যাপারে একটা ফরওয়ার্ড প্ল্যানিং করে ফেলেন, জানেন তো, একটা বিকল্প প্রস্তাব সবসময় রেডি থাকে। এটা বড়, দেখুন, যিনি প্রশাসক হবেন তার মধ্যে একটা ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে। আর ম্যানেজমেন্ট স্কিল যাদের মধ্যে আছে তারা সবসময় ওই প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি, প্ল্যান সি, সব বিকল্প প্রস্তাবগুলো সব তৈরি রাখেন। তো মুখ্যমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন, বলেছেন বিভিন্ন ওই পার্টি অফিস বা স্ট্যাচু তৈরির জন্য যে টাকা পয়সা খরচ হয়, কেন্দ্র যদি সেই টাকার 1/4 রাজ্যগুলোকে দেয় তাহলেই এই বন্যা পরিস্থিতির মতো দুর্যোগের মোকাবিলাটা আরও ভালোভাবে করা যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আবার কেন্দ্রের কাছ থেকে এই টাকাটা চাইলেন, কারণ চাওয়ার জন্যে গৌরী সেন ওই একজনই আছে। কিন্তু পুরনো যে খাতে টাকা চাইতো রাজ্য, মুখ্যমন্ত্রী সেই খাতে একদম টাকা চাইলেন না, একটা নতুন খাত খুঁজে বার করলেন। এইটাই হচ্ছে স্কিল। বললাম না, প্ল্যান এ নেই তো প্ল্যান বি আছে, বি না থাকলে সি আছে। এই একটা বড় মূর্তি তৈরি করেছিল এর আগে, সেইটা সর্দার প্যাটেলের সেই মূর্তির কথাটাই নিশ্চয়ই মুখ্যমন্ত্রী একটু বোঝানোর চেষ্টা করেছেন। বা ধরুন পার্টি অফিস বলতে কোনটার কথা বলেছেন হয়তো সামগ্রিকভাবে ধরেছেন, কোথাও গিয়ে হয়তো ওই নতুন সংসদ ভবনের কথাটা বলতে পারতেন। এবার নতুন সংসদ ভবনে সেখানে তো সব পার্টির লোকজনই যায় আর কি, তাই জন্য হয়তো বলেনি, অথবা বলা যায় না ওটা কি বৃহত্তর পার্টি অফিস সবার জন্য বলে ভেবেছেন, হতেই পারে, পার্টির লোকেরাই তো যায়, বিভিন্ন পার্টি। তো যাই হোক, এই খরচ খরচাগুলো বাঁচিয়ে, মানে নিজেদের খরচ খরচা কমিয়ে রাজ্যকে আরও কিছু যদি টাকা দেয় কেন্দ্র, তাহলে রাজ্যের একটু সুরাহা হয়। এই মুহূর্তে নতুন রাস্তায় কেন্দ্রের কাছে দাবি দাওয়া তুলে ধরছে রাজ্য, এইটা আমরা বুঝতে পারলাম। এবার দেখুন, হাইকোর্টের বিচারপতি রাজ্যের পাশে থাকতে, মানুষের পাশে থাকতে রাজ্য সরকারকে বেশি বেশি খরচের পরামর্শ দিয়েছিলেন, আর মুখ্যমন্ত্রী তিনি মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারকে খরচ কমানোর পরামর্শ দিলেন। দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি? দেখুন, হাইকোর্টের প্রসঙ্গ উল্লেখ না করে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার মানে একদম ট্রেডমার্ক যে রাজনৈতিক বুদ্ধি সেটাকেই ব্যবহার করলেন? পুজো অনুদানের জন্য আদালত তার সরকারকে সূক্ষ্ম খোঁচা দিল বলেই কি মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন খরচ খরচার কথা যদি ওঠেই তাহলে তার ভাগিদার আরও অনেকে হতে পারে। কেউ অনুদান দেয়, কেউ ভোটে খরচ করে, বা কেউ পার্টি অফিস তৈরি করে, এটুকুনি যা তফাৎ। অন্য খাতে, বিভিন্ন খাতে সবাই যে খরচ করে মানুষের জন্য, খরচটা বাদ দিয়ে মুখ্যমন্ত্রী কি এই বার্তাটাই দিতে চাইলেন? আর এই বার্তাটাই যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের কি এই বার্তাটাই গ্রহণ করতে হবে যে মানুষের জন্য খরচ করা ছাড়াও এই পার্টিগুলো, বিভিন্ন পার্টি, তারা বিভিন্ন খাতে একটু বেশি খরচ করে, যেটাকে তারা নিজেরাই আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো বাজে খরচ বলে ধরেন। ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি, আমি সব রাজনৈতিক দলকে বলবো, বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার 1/4 যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান
ফ্লাড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি। মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে টাকা চাইলেন, তবে ঘুর পথে, বুঝে গেলাম আমরা, এটা পরিষ্কার। সরাসরি চাইলেন না কেন? প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় কি? আসলে জুলাই মাসে বন্যায় ভাসছিল অসম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, বিহার আর আমাদের রাজ্যের উত্তরাংশ। এবার তা সত্ত্বেও বাকিদের জন্য টাকা বরাদ্দ হয়েছে, বাংলার জন্য কোনো অর্থ বরাদ্দ হয়নি। বাংলাকে বাদ দিয়ে বাকি রাজ্যগুলোকে টাকা দিয়েছিল কেন্দ্র। তাহলে প্রশ্ন উঠেছিল, যেটা শাসক দলও করেছিল সেই সময়, বাংলার কপালে এই বঞ্চনাটাই কি একমাত্র জোটে, এর বাইরে আর কিছু জোটার নেই? নাকি কেন্দ্রের মাথায় ঢুকে গেছে যে বাংলায় কোনো খাতে টাকা দিলেই তার আর হিসেব পাওয়া যাবে না, টাকার কোনো হিসেব নাই, টাকা দেওয়া বৃথা তাই? এই থিওরিতে এই কেন্দ্র বাংলাকে দেখছে ভেবে রাজ্য কি এখনও ওই সরাসরি কেন্দ্রের কাছে অর্থ বরাদ্দের দাবিটা করতে পারছে না? সরকার টাকা দিচ্ছে না বলে প্রচার করছে, আর কেন্দ্রীয় সরকার যে খেপে খেপে বিপুল পরিমাণ টাকা দিয়ে যাচ্ছে সেটা তো প্রচার করে না। এর আগেও 100 দিনের কাজের টাকা 3 বার পেয়েছে, কালকে পেয়েছে 190 কোটি টাকা আবাস যোজনা, যে যোজনা নিয়ে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে। গঙ্গায় ড্রেজিং হয়, পার্লামেন্টে আলোচনা হয়। ন্যাশনাল ওয়াটারওয়েজ 1, যেখানে দাঁড়িয়ে ফরাক্কা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত 2 মিটার নাব্যতা রাখার জন্য ক্যাপিটাল ড্রেজিং হবে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা। লুট হচ্ছে টাকা। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কাজ করে যাও, শুধু কাজ করো, ফলের আশা করো না। কাজেই তোমার অধিকার, ফলে নয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকেই উপদেশটা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? উপলক্ষটা অন্য ছিল। যুদ্ধে আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণে কিছুতেই রাজি হচ্ছিলেন না অর্জুন। তখন শ্রীকৃষ্ণ তাকে মোটিভেট করেছিল আর কি, ওই পেপটক বলে না, সেরকম তাকে কোথাও গিয়ে বলে ঠলে বুঝিয়েছিলেন যে ধর্মযুদ্ধ করাটা সেটা ক্ষত্রিয়ের কর্তব্য। সুতরাং অর্জুন ধর্মযুদ্ধটা করুক, কে বাঁচবে কে মরবে ওসব পূর্ব নির্ধারিত। এবার রাজনীতিকদের কথা শুনলে মনে হয় রাজায় রাজায় যুদ্ধ হলে যে উলুখাগড়া মরবে, এটা তো সত্যি পূর্ব নির্ধারিত ভবিতব্য। দক্ষিণবঙ্গের 8 জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছিল যে বাংলার মানুষকে ডুবিয়ে মারার পরিকল্পনা করেছে ডিভিসি। রাজ্য সরকারের তরফ থেকে তো জানানো হয়েছিল যে না জানিয়ে ডিভিসি জল ছেড়েছে বলেই এই বানভাসী হচ্ছে ঘাটাল, পাঁশকুড়া, আরামবাগ, উদয়নারায়ণপুর। অ্যাজ ইফ বলে ঠলে যদি জল ছাড়তো তাহলে এ সমস্ত জায়গাগুলো ভাসতো না। অতীতে যেন কোনো দিন ভাসেনি, ভবিষ্যতেও যেন ওই জানা থাকলে ভাসবে না। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন কিন্তু বাংলা ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে। এবার প্রশ্ন উঠেছিল, ডিভিসি জল ছাড়ায় যদি পশ্চিমবঙ্গ সরকার সম্পর্ক কাট আপ করে তাহলে গরমকালে এই ডিভিসির কাছ থেকে রাজ্য জল নেবে না তো? না নিলে কিন্তু এই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে সেচের কাজ সে তো ব্যাহত হতে পারে। চলবে কি করে? ওখানে তো শুকা মরশুমে এই ধরে রাখা জলই তো ভরসা, ডিভিসির জল। অথবা শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন, ডিভিসি যে রাজ্যে বিপুল পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করে, রাজ্য কি সেই বিদ্যুৎও নেবেন না? এবার দেখুন, উত্তরগুলো পাওয়া যায়নি, প্রশ্নগুলো খুব কঠিন আর কি। কিন্তু ডিভিসির সঙ্গে রিলেশন কাট আপ মানে কি সেটা কাল কিন্তু বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন, এই নিয়ে বোধহয় দ্বিতীয় চিঠি, যে ডিভিসির কোর কমিটিতে রাজ্যের যে 2 জন প্রতিনিধি ছিলেন রাজ্য তাদের প্রত্যাহার করে নিচ্ছে। অর্থাৎ ডিভিসিতে এখন থেকে রাজ্যের আর কোনো প্রতিনিধি থাকবে না, নেই। এখানেই প্রশ্ন, ডিভিসিতে ওই 2 জন প্রতিনিধি থাকা সত্ত্বেও যদি রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়, মানে ডিভিসি যদিও বলেছে জানিয়েছে, কিন্তু মধ্যে কথা হচ্ছে 2 জন প্রতিনিধি থেকেও রাজ্য জানতে পারেনি যে জলটা ছাড়া হচ্ছে। এবার রাজ্য যদি প্রতিনিধিটা প্রত্যাহারই করে নেয় তখন তো আরও কোনো খবর পাওয়া যাবে না। কী হবে তখন? দেখুন, আসলে সবার মনে হচ্ছে কি জানেন তো, এই ডিভিসির সাথে না অন্য একটা জায়গায় কোথাও একটা রেষারেষি চলছে আমাদের রাজ্যে। আমরা খেয়াল করছিলাম এই ডিভিসির এবছরের গোড়ায়
দায়িত্ব নিয়েছেন, ডিরেক্টরের দায়িত্ব নিয়েছেন সুরেশ কুমার। এবার এই আইএএস ভদ্রলোক বেঙ্গল ক্যাডারের আইএএস, তিনি বাংলাতেই ছিলেন এবং বাংলায় এই বর্তমান শাসক দলের সরকার চলাকালীনই তার সঙ্গে শাসক দলের খটামটি লেগেছিল। শেষ পর্যন্ত তিনি ওই ডেপুটেশনে চলে যান কেন্দ্রীয় সরকারের ওখানে, গিয়ে ডিভিসির দায়িত্ব পেয়েছেন। মানে এখান থেকে তিনি স্বেচ্ছায় চলে গেছেন, সরকারের সাথে বনিবনা হচ্ছিল না বলে। এবার তার সঙ্গে কোনো কি ব্যক্তিগত ইকুয়েশনও এক্ষেত্রে কাজ করেছে রাজ্যে? এটা কিন্তু ভেবে দেখার মতো বিষয়, জানেন তো। কোথার থেকে যে কোন বিষয়টা হয় আমরা তো জানি না। হয়তো তিনি গিয়ে এখানে তার সঙ্গে বোন ছিল না, এবার তিনি গিয়ে ডিভিসির প্রধান হয়েছেন, তখন নিশ্চয়ই মনে হয়েছে কোথাও গিয়ে রাজ্যের, উনি যখন ওখানে গেছেন তো সুতরাং রাজ্যের অনিষ্টই করবেন। যা করেছেন ইচ্ছাকৃতভাবে করেছেন, ফলে বাকি দিকগুলো আর দেখার দরকার পড়েনি। এবং কেন, কিভাবে এত জল না ছেড়ে কোনো উপায় ছিল কি না, এই সমস্ত নিয়েও কেউ ভাবেনি। এবং যেহেতু ওই টার্গেট করার মতো একটা রাস্তা ঠিক হয়ে গেছিল, সুতরাং এই জলগুলো এলে মানুষ যখন বানভাসী হবেন তাদের জন্য আগের থেকে যে ফরওয়ার্ড প্ল্যানিং করে রাখা যায় সেইটাও করা হয়নি। প্ল্যানিং করা হয়েছিল কিভাবে ডিভিসিকে টার্গেট করা হবে, এইটা আগে থেকে ঠিক করে রাখা হয়েছিল। সবই তো মানে একমুখী একটা ব্যাপার, এটা আছে। কেউ কেউ বলেন এক বজ্ঞা ব্যাপার, আমরা সেটা বলি না। আসলে রাজনীতির তো একটা নির্দিষ্ট অভিমুখ থাকে, এটা হয়তো সেরকম। দেখুন, মুখ্যমন্ত্রী আজ পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠক সেরে বাঁকুড়ায় গেছিলেন, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন আর কি টানা। এবার ওই খতিয়ে দেখার ফাঁকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিভিসিকে ধাপে ধাপে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। সেজন্যই নাকি ওই ব্যারাজের পলি সংস্কার থেকে শুরু করে রাজ্যের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কেন্দ্রের তরফে একটা গয়ঙ্গচ্ছ মনোভাব দেখা যাচ্ছে। দেখুন, কোন কারণটা ঠিক কোন কারণটা ভুল আমরা জানি না, কারণ যাই হোক একটা বিষয় তো পরিষ্কার, বৃষ্টি হবে সেটা প্রকৃতির নিয়মে, ডিভিসি জল ছাড়তে বাধ্য হলে জল ছাড়বে, কিছু করার নেই। এবার তাতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চাপানুতর হবে, সেটাও রাজনৈতিক নিয়ম মেনে, তাতেও আপনার আমার কিছু করার নেই। আর আমরা মানে সাধারণ মানুষ, আমরা বানের জলে ভেসে যাব বিনা দোষে, এক্ষেত্রেও কিছু করার নেই। এক্ষেত্রে শ্রীকৃষ্ণের পরামর্শ আম জনতার কোনো কাজে লাগবে না। डीवीसी कुछ काम नहीं करता, डीवीसी पानी ड्रेजिंग नहीं करता। पहले उसका जो कैपेसिटी था 4 लाख क्यूसेक मेट्रिक टन रखने के लिए, अभी वो 20% में चलाया। वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को, ऐसा ही चल रहा है। ईसीएल बंद हो गया एक कि वो प्राइवेट को दे रहा है। सब जगह में यही काम ये लोग कर रहा है। উনি নিজে ডিপিএল কে কেন রাজ্য সরকার দিয়ে দিয়েছে প্রাইভেট সেক্টরকে, ওই দুর্গাপুরে ডিপিসিএলকে, আর হঠাৎ উনি বামপন্থী হওয়ার চেষ্টা করছেন? উনি তো নিজেই সব প্রাইভেট করার চেষ্টা করেছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট সব, গঙ্গায় ড্রেজিং হয়, পার্লামেন্টে আলোচনা হয়, সব জায়গায় নদীগুলোকে শুকিয়ে সেই জমিগুলোকে বিক্রি করার ব্যবস্থা করছেন। হ্যাঁ, কথা বলুন তো, মানে শুধু শুধু জাস্ট মনে হচ্ছিল, আচ্ছা এই কংসাবতী নদীর বাঁধ বা রাজ্যের আরও বিভিন্ন বাঁধগুলো যেগুলোই একটু জল টল বাড়লেই ভেঙে যায়, বা যেগুলো থেকে জল যাদের নাব্যতা, ওই কংসাবতীর বাঁধের ওখানটায়, সেখানে যেখানে নাব্যতা নেই, যেটা রাজ্য সরকারের অধীনে রয়েছে আর কি, এটা দেখভাল করার দায়িত্বটা রাজ্য সরকারের, এইগুলোরও কি বেসরকারিকরণের কোনো সম্ভাবনা আছে নাকি? মানে এই সমস্ত জায়গাতেও তো দেখছি খুব একটা ড্রেজিং হয় না, আর ওই বাঁধগুলোর রক্ষণাবেক্ষণও ঠিকঠাক করে হয় না, তাই একটু বৃষ্টি হলেই সব বাঁধ ভাঙতে শুরু করে। সে ওই দিক থেকে দেখুন, আর এপাশে সুন্দরবনে গিয়ে দেখুন, সব জায়গাতে একই অবস্থা। সে যাই হোক, কোনটার পেছনে কী কারণ আছে আমরা জানি না, আছে নিশ্চয়ই কিছু কারণ, পরে জানতে পারি আমরা। এই যখন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন আমাদের যে আসলে কেন এই পুরো বিষয়গুলোকে ড্রেজিং ফেজিং করছে না কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কেন করছে না, সেটাও আমরা নিশ্চয়ই এরকম পরবর্তী ক্ষেত্রে যখন বিরোধীরা কেউ বুঝিয়ে দেবেন আমরা পরিষ্কার বুঝিয়ে যাব। দেখুন, ডিভিসির কমিটির থেকে রাজ্যের 2 প্রতিনিধির পদত্যাগ, আর তার পরের দিনই ডিভিসির বেসরকারিকরণ হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তোপ, এর মধ্যে কোনটা কারণ আর কোনটা কার্য, বলি না কার্যকারণ, কজ আর এফেক্ট, কোনটা কজ কোনটা এফেক্ট। দেখুন, ডিভিসির বেসরকারিকরণ হচ্ছে বললে রাজ্য সরকার কি আসলে
প্রতিনিধিটা প্রত্যাহার করে নিল, মানে এক্ষেত্রে ডিভিসির বেসরকারীকরণ হওয়াটাই কারণ, আর তার পরিপ্রেক্ষিতে রাজ্যের কাজ হচ্ছে প্রতিনিধি প্রত্যাহার, যাতে দায়টা তৃণমূল কংগ্রেসকে না নিতে হয়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কেন্দ্রের বিরুদ্ধেই গুরুতর অভিযোগটা আনতে পারেন, সেই জন্যেই গতকাল 2 প্রতিনিধিকে পদত্যাগ করালো রাজ্য। মানে সেক্ষেত্রে পদত্যাগটা হচ্ছে কারণ যাতে এই কার্যটা করা যায়, অর্থাৎ এই তোপটা দাগা যায় বেসরকারীকরণে। দেখুন, সব কিছুর মধ্যে কিন্তু ওই কার্যকারণ সম্পর্ক, কজ অ্যান্ড এফেক্ট রয়েছে। তাই ভাবছি এই যে আজ এসএসসি অফিস অভিযান করলেন উচ্চ প্রাথমিকের এই চাকরি প্রার্থীরা, আর তারপরেই এসএসসি জানালো যে 25শে সেপ্টেম্বর প্যানেল প্রকাশ হবে, এর মধ্যে কোনটা কজ আর কোনটা এফেক্ট? কোর্ট 28শে আগস্টের নির্দেশে বলেছিল যে 4 সপ্তাহের মধ্যে আপার প্রাইমারির প্যানেল প্রকাশ করতে হবে। এতদিন তো স্কুল সার্ভিস কমিশন সে বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি, অথচ যেদিন চাকরি প্রার্থীরা রাস্তায় নামলেন সেদিনই জানিয়ে দিল যেদিন কোর্টের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে, অর্থাৎ 25শে সেপ্টেম্বর, সেই দিন প্যানেলটা বেরোবে। এবার চাকরি প্রার্থীরা রাস্তায় নামলেন বলে এসএসসি প্যানেল প্রকাশের প্রতিশ্রুতি দিল, নাকি এসএসসি আজ দিন ঘোষণা করবে প্যানেল প্রকাশের, এটা জেনেই পথে নেমেছিলেন আপার প্রাইমারির এই চাকরি প্রার্থীরা? এটা আমরা জানি না। শুধু আমরা কি জানি? শুধু জানি কার্যকারণ বলে একটা বিষয় আছে। অনেক কষ্ট সহ্য করেছি, আর কত কষ্ট কষ্ট করেছি, আর কষ্ট করবো। আপনাদের তুলে নিয়ে যাচ্ছে এইরকম ধস্তাধস্তিতে একবার পা ভেঙেছে, আবারও ভাঙবে। ভেঙে দিন, আমাদের আর কিচ্ছু বাকি নেই। আমরা জীবন্ত লাশ হয়ে আছি, সব আমরা জীবন্ত লাশ হয়ে গেছি। দেখুন, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছিলেন যখন, তখন সাধারণ মানুষ নাকি বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছিলেন। এই অভিযোগ তো আমরা শুনেছি, তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ করা হয়েছিল। কিন্তু শিক্ষা দুর্নীতির ঠেলায় কতগুলো পরিবার সর্বশান্ত হয়েছে সেই হিসেবটা কেউ দিয়েছেন এখন অবধি? আচ্ছা, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ধাক্কা যখন রাজ্যের সরকার সবে সামলে উঠেছে, তখন চাকরি প্রার্থীদের এই নব উদ্যমে পথে নামার পেছনে কি অন্য কোনো কার্যকারণ সম্পর্ক থাকতে পারে? দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্ত, স্বাস্থ্যে দুর্নীতি, এই বিষয়গুলো তো গোটা রাজ্যটাকে নাড়িয়ে দিয়ে চলে গেছে না? এবার সবাই এটাতে এত বেশি করে মানে মানসিকভাবে যুক্ত হয়ে গেছেন। এই যে টানা সেই কবের থেকেই, সেই 14 তারিখের পর থেকে টানা 1 মাসের ওপর থেকে মানুষ কোনো না কোনো সময় চান্স পেলেই প্রতিবাদে মেতে উঠছেন। এটা তো ভালো লক্ষণ না। কার ভাল লাগে? শাসকের তো একদমই লাগে না। সেই দিক থেকে নজরটা ঘুরিয়ে খানিকটা শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা হলো নাকি? কারণ এই নিয়োগ দুর্নীতি বা নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো, এদিকে লোকের একটা সময় আগ্রহ ছিল, এখন আবার কিন্তু সেই তাগিদটা ছিল না, যেটা সেই প্রতিবাদী মানসিকতার ছিল না, যেটা এই তিলোত্তমার খুন এবং ধর্ষণকে কেন্দ্র করে হয়েছে। ফলে ওদিকে যাওয়াটা, ওই বলে না তুল্যমূল্য বিচারে, ওদিকে লোকের নজর ঘুরে যাওয়াটা খানিকটা হলেও একটু স্বস্তিজনক। দুটো অস্বস্তির মধ্যে যেটা কম অস্বস্তিজনক আর কি, সেটাই তো স্বস্তি, সেরকম ব্যাপার আর কি। দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ফাস্ট ট্র্যাক কোর্টের পক্ষে সওয়াল করেছেন, 1 সপ্তাহের মধ্যে তিলোত্তমা মামলার বিচার শেষ করে ওই দোষী বা দোষীদের ফাঁসির কথা বলেছেন, যে রাজ্যের শাসক দলের সাধারণ সম্পাদক আইন করে দোষী বা দোষীদের এনকাউন্টারের দাবি করেছিলেন, সেই রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানি পেছনের আবেদন করেছেন কেন? 27শে সেপ্টেম্বর তিলোত্তমা মামলার শুনানি ছিল। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট শুনানিটা 3 দিন পিছিয়ে দিয়েছে। 30শে অক্টোবর সুপ্রিম কোর্টে উঠবে তিলোত্তমা মামলা। মানে পুজোটার আরও খানিকটা কাছে ব্যাপারটা এগিয়ে গেল। লোকে উৎসবে যাতে মেতে ওঠার মানে ওই ওয়ার্ম আপটা সেরে ফেলতে পারে, তার একটা সময় কি চলে এলো হাতে। এই ওয়ার্ম আপের আগে কয়টা কথা কিন্তু বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়।
আচ্ছা, আজকের তারিখের বিশেষত্ব কি বলুন তো? আজকে অটাম ইকুইনক্স বলা হয়, বাংলায় জলবিষুব। এবার কাগজে কলমে আজকের দিনেই নাকি সূর্য পৃথিবীর দক্ষিণ গোলার্ধে যাওয়া শুরু করে, মানে দক্ষিণায়ন আর কি, সেটা শুরু হয়। এবার কাগজে কলমে আজ থেকেই রাত বড় হতে থাকে আর দিন ছোট। তবে এবার সূর্যেরও কিন্তু একটু তাড়া ছিল, জানেন তো। যা আজ করার কথা তা কালই করে দিয়েছে। কাল বিষুবরেখা ক্রস করে দক্ষিণ গোলার্ধের দিকে সূর্য হাঁটা দিয়েছে। তাহলে সূর্য রুটিন ভাঙতে পারে আর মানুষ একটু তাড়াহুড়ো করলেই সন্দেহ। এই যে তিলোত্তমার দেহের ময়নাতদন্ত নিয়ে এত সন্দেহ করা হচ্ছে, তার কোনো মানে হয়? একটা স্পেশাল কেস ছিল, তাই সূর্যাস্তের পরেই ময়নাতদন্ত হয়েছে। ডিসি বা পুলিশ সুপার পদমর্যাদার অফিসার ছিলেন না, তাই সাব ইন্সপেক্টরই সুপারিশ করে দিয়েছেন। একটু হয়তো অনিয়ম হয়েছে, সে আর কি। কপিল সিব্বল তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে দিয়েছেন যে পুরোটা ভিডিওগ্রাফি করা হয়েছে। তার মানে কি? যার ভিডিও তোলা হয়েছে তাতে কারচুপির কোনো সুযোগ নেই, এটাই বোঝাতে চেয়েছেন বোধহয়। সুপ্রিম কোর্টের শুনানিরও তো সেই লাইভ স্ট্রিমিংটা সেই কারণেই হয়, মানুষ যাতে সরাসরি দেখতে পারেন। কালীঘাটের মিটিংয়ের অবশ্য লাইভ স্ট্রিমিং হয়নি। আবার এইগুলো না, মানে কি বলবো, সাধারণ মানুষের এটাই একটা অভ্যেস, জানেন তো, সন্দেহবাতিক মন আর কি। কী করা যাবে? হ্যাঁ, আমরা তো আসলে সত্যি কথা এই সমস্ত চাই না। আমরা চাই সব ভুলে উৎসবে মেতে যেতে। কিন্তু মুশকিল কি জানেন, মাঝে মাঝে কিছু মানুষ এমন পিছু ডাকেন যে ঘাড় ফিরিয়ে ওই আরজি করের দিকে তাকানো ছাড়ার কোনো উপায় থাকে না। এই তিলোত্তমার তদন্তকারী, ময়না তদন্তকারী দলের ওই প্রধানের কথাই ধরুন না, অপূর্ব বিশ্বাস গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে, বেরোনোর মুখে বলে দিলেন তিলোত্তমার কাকার কথা। নিজের কাকা না, পাড়াতুতো কাকা। সেই কাকা নাকি ময়নাতদন্তের জন্য ব্যাপক তাড়া দিয়েছিলেন, বলেছিলেন সেদিনের মধ্যে ময়নাতদন্ত করে না দিলে নাকি রক্তগঙ্গা বইয়ে দেবেন। ভাবতে পারেন, রক্তগঙ্গা টঙ্গার কথা, যদিও ডাক্তার মানুষ, যদিও ময়নাতদন্ত করছেন, লাশ কাটাছেড়াই তাদের কাজকর্ম, কিন্তু তাও রক্তগঙ্গার কথাটা শুনলে না সবারই তো একটু কিরম লাগে, তাই না? এদিকে মেয়ের বাবা মা বলছেন তারা দেহ সংরক্ষিত রাখতে চেয়েছিলেন, তারা চেয়েছিলেন দ্বিতীয়বার ময়নাতদন্ত হোক। অন্যদিকে ফরেন্সিক ডাক্তার দাবি করছেন মেয়ের কাকা ময়নাতদন্ত দ্রুত করার জন্য হুমকি দিয়েছিলেন। এবার এই দুটো জিনিস, বাবা আগে না কাকা আগে, এই নিয়ে যখন একটা টানাপোড়েন শুরু হয়ে যাবে, আপনার আমার মনের মধ্যেও কি একটু টানাপোড়েন হবে না? বলে তো সন্দেহ হবেই। কেউ বা কারা কোন উদ্দেশ্যে এরকম তড়িঘড়ি তিলোত্তমার দেহটা পুড়িয়ে দিতে চেয়েছিল, মানে সবই তাড়াহুড়ো কেন ফাস্ট ট্র্যাকে হচ্ছিল, সেটা নিয়েই তো প্রশ্ন উঠবে। এবার খুন ধর্ষণে দেহই তো সব থেকে বড় প্রমাণ, তাহলে কি এটা প্রমাণ লোপাটের চেষ্টা? কিন্তু পাড়াতুতো কাকার প্রমাণ লোপাটের কি স্বার্থ থাকতে পারে? দেখুন, স্বার্থ তো কিছু রয়েছে, কাকার নিজের স্বার্থ না হোক অন্য কারো স্বার্থ নিশ্চয়ই রয়েছে। না হলে অপূর্ব বিশ্বাস কাল তিনি তোপ দাগলেন, আজ এরকম মিয়ে গেলেন কেন? তিলোত্তমার কাকা কি এতই প্রভাবশালী, নাকি তার পেছনে আরও কোনো বড় প্রভাবশালীর হাত রয়েছে? অভিযোগ উঠেছিল সূর্যাস্তের পর তাড়াহুড়ো করে ময়নাতদন্ত হয় তিলোত্তমার। পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে। অভিযোগ উঠেছিল দ্রুত তিলোত্তমার দেহ দাহ করে দেওয়া হয়। কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে, এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরও 3-4টে বডি ছিল, যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সব কিছু করে দেওয়া হলো। তাড়াহুড়ো কেন হলো? কারো চাপ ছিল? রবিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে বিস্ফোরক কথা শুনিয়েছিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক, মেডিকেল বোর্ডের প্রধান অপূর্ব বিশ্বাস। করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে, ওই দিন বিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো। এক্স কাউন্সিলর বলেছিলেন, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের। কেই কাকা?
এই এক্স কাউন্সিলর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আঙুল তিলোত্তমার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের দিকে। সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিএম, বর্তমান তৃণমূল। উনি 13তে সিপিএম ছিলেন, 18 থেকে তৃণমূল। হ্যাঁ, প্রাক্তন সিপিএমটাও ঠিক আর বর্তমান তৃণমূলটাও ঠিক। TV9 বাংলা সোমবার পৌঁছে গিয়েছিল ফরেন্সিক মেডিসিন চিকিৎসক অপূর্ব বিশ্বাসের চেম্বারে, সঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়ের ছবি। প্রশ্ন ছিল, ইনি কি সেই কাকা? এবার অপূর্ব পাল্টি। এই সেই কাকু স্যার? এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাকে কেউ থ্রেট দেয়নি। তারা চেয়েছিলেন যাতে সেই দিনে হয়, তাড়াহুড়ো বলেননি। সেটা কি ইনি? একটু যদি এটা বলে দেন স্যার। আর কিচ্ছু বলছি না স্যার, শুধু এইটুকু। কাউকে ইনক্রিমেন্ট করতে রবিবার রাত আর সোমবার দুপুর কয়েক ঘন্টার মধ্যে ডিগবাজি। কেন বদলে গেল বয়ান? কারো চাপে? দেখুন, বলেননি ইনি তিনি নন বা ইনি তিনি, কিছুই বলেননি, কিন্তু ইতস্তত ভাবটা দেখলেন। অনেক সময় নীরবতা বা এড়িয়ে যাওয়া থেকে অনেক কিছু কনফার্ম হয়ে যায়, জানেন তো। যাই হোক, কনফার্ম আপনারা হলেন কি না বা উনি করলেন কি না, এটা আপনাদের আর ওনার ব্যাপার। তবে আমরা সঞ্জীব মুখোপাধ্যায়ের নামটা প্রথম শুনছি না। তিলোত্তমার ঘাট সার্টিফিকেটে বাবা বা নন স্বাক্ষর ছিল এই সঞ্জীব মুখোপাধ্যায়ের। তিলোত্তমার বাবা পরে অভিযোগ করেছিলেন যে মেয়ের অন্ত্যেষ্টির খরচটুকুও তাকে করতে দেওয়া হয়নি। কিন্তু ময়নাতদন্তকারী দলের প্রধান অভিযোগ এই যে কাকুকে ঘিরে, মানে যেটা আমরা শুনেছিলাম যে তাড়াহুড়ো, রক্তগঙ্গা, এরপর এই কাকুকে তো আর হেলাফেলা করা যায় না। আমরা যোগাযোগ করেছিলাম তিলোত্তমার কাকুর সাথে, এই কাকুর সাথে। এবার কাকু তিনি দস্তুর মতো রাজনীতির সঙ্গে যুক্ত। একসময় সিপিএমের কাউন্সিলর ছিলেন, ইদানিং আবার শাসক দলের সঙ্গে রয়েছেন, উন্নয়নের সাথে। ডাক্তারবাবু বলে দিলেন মানে বেদবাক্য। আর আমি বলছি যে না, ওইখানে আমি ছিলামই না, ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তো সেটা নয়। আচ্ছা, আপনার তো লেখাপড়া জানা লোক, আপনারা বলুন তো, যে ওইখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে, সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? দেখলেন তো কি বিদম চটে গেছেন উনি। সত্যি তো, পুলিশের তাবড় তাবড় কর্তা যেখানে দাঁড়িয়ে, সেখানে সঞ্জীব মুখোপাধ্যায় হম্বিতম্বি করবেন কি করে? কিন্তু এই কলকাতা শহরেই তো এরকম ঘটনা ঘটেছে, আমরা তো দেখেছি। হম্বিতম্বি করার জন্যে কি আর পুলিশের বড় কর্তাদের সব সময় কেউ রেয়াত করে? সত্যজিৎ রায়ের অন্ত্যেষ্টিতে কেওড়াতলা মহাশ্মশানে কি ঘটেছিল মনে আছে আপনাদের? শ্মশান মাফিয়া স্বপন জ্যোতি বসুর সামনেই তৎকালীন নগরপাল বিকে সাহাকে শাহাদা বলে ডেকে ফেলেছিলেন। শ্মশানে মৃতের খাট বিছানা যে কালোবাজারে বিক্রি করে, সেই স্বপন নগরপালকে একদম দাদা, একদম পার্সোনাল রিলেশনে নিয়ে গেছেন। একেবারে হাঁটে হাড়ি ভেঙে দেওয়ায় বিকে সাহার সেবার পদ যায়। তিনিই কলকাতা পুলিশের বোধহয় প্রথম নগরপাল যাকে সরানো হয়েছিল। তারপর রিজওয়ানুর কাণ্ডে প্রসূন মুখোপাধ্যায় সরেছেন, এবারও নগরপালকে অবশ্য সরানো হয়েছে। দেখুন, স্বপন মানে শ্মশান স্বপন সে যুগে নগরপালকে চিনতে পারে। সঞ্জীব মুখোপাধ্যায়ের এই তদন্তকারী মানে ময়নাতদন্তকারী ডাক্তারকে চিনতে বাধা কোথায়? আমরা বলছি না ছিলেন, চিনতেও তো পারেন। আর পুলিশ কর্তাদের সামনে হম্বিতম্বি, ওটা তো নেতারা একটা স্ট্যাটাস সিম্বল বলে মনে করেন, ওটা হয়ে যায়। এই জন্যই জুনিয়র ডাক্তাররা ওই লালবাজারে ওই ফ্রেমে একটা শির দ্বারা পার্মানেন্টলি ট্রান্সপ্ল্যান্ট করে দিয়ে এসছে। আর সঞ্জীব মুখোপাধ্যায় তিনি নিজেই প্রভাবশালী হবেন এরকম মাথার দিব্যি কে দিয়েছে? তিনি কোনো প্রভাবশালীর দূতও তো হতে পারেন, তাই না? তিলোত্তমার পরিবারকে নজরে আর চাপে রাখতে তাকে তো ব্যবহার করাও হয়ে থাকতে পারে। আজ ওড়িশা থেকে ফিরেই পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে গেছিলেন সঞ্জীববাবু। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক সোমনাথ শ্যামও ছিলেন। ঘণ্টাখানেক রুদ্ধদ্বার আলোচনা হয়েছে। কি আলোচনা হলো? দেখুন, আলোচনা তো তারা করতেই পারেন। এটা নিয়ে অবশ্য নিন্দুকেরা যদি এখন বলেন যে কি এমন ঘটলো ওই ওড়িশার থেকে ফেরার পরেই তাকে এরকম তড়িঘড়ি আলোচনার টেবিলে বসতে হলো, এতটা গুরুতর কিছু কি আছে? মানে জাস্ট ঘটেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অপূর্ব ঘোষ গতকাল বলে এলেন রক্তগঙ্গা বইবে,
ওনাকে বলে শাসিয়েছি, আবার আজকে বলছেন যে না ব্যাপারটা সেরকমটা নয়। অপূর্ব ঘোষদেরকে যেভাবে এরা কেন যুক্ত হয়েছিলেন, কেন ওই যে ফরেন্সিক ইয়েতে পোস্টমর্টমে যাদের যাদের ঠিক সঠিক নিয়ম মেনে থাকার কথা তারা কেন থাকেননি, কেন ওই মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়ার জন্য অত তাড়া ছিল? সঞ্জীব যিনি আছে এনাকে গ্রেপ্তার করা হোক, নির্মাল্য ঘোষকে গ্রেপ্তার করা হোক, এই ধরনের লোককে টালার ওসিকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এদেরকে গ্রেপ্তার করে জেরা করা হোক, সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে। আমরা চাই সাধারণ মানুষের দাবিতে, তার পরিবারের দাবিতে এবং আমাদের দাবিতে দোষীরা শাস্তি পাক, দ্রুততার সাথে পাক, এবং সমস্ত দোষীরা শাস্তি পাক যারা দোষীদেরকে আড়াল করতে চাইছে তারাও। সেক্ষেত্রে তদন্তকারী সংস্থারা যা তদন্তের লিঙ্ক পাচ্ছেন, খেই পাচ্ছেন, সেই অনুযায়ী করুন, কিন্তু দ্রুততার সাথে করুন। দেখুন, সঞ্জীব মুখোপাধ্যায় যদি সত্যিই কারোর নির্দেশে কাজ করে থাকেন তাহলে তার ফোনের কল রেকর্ডে তার প্রমাণ থাকবে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের কল রেকর্ড কি বলছে? বিরোধীরা তো দাবি করছেন যে তদন্তের ক্লু নির্মল ঘোষের কল রেকর্ডেই লুকিয়ে রয়েছে, শুনলেন তো। কিন্তু তিলোত্তমার ধর্ষণ আর খুনে নির্মল ঘোষের যোগসূত্র কোথায়? কোথাও নেই। সন্দীপ সিন্ডিকেটের সঙ্গে তার কোনো যোগসূত্র এখন অবধি প্রমাণ হয়নি। কিন্তু প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছে তাতে নির্মল ঘোষকে ব্যবহার করা হয়েছিল কি না সেটা তো এজেন্সি বাজিয়ে দেখতেই পারে। দেখলেন তো, বিরোধীরা সেই দাবি তুলতে শুরু করে দিয়েছেন। সেটা অবশ্য বলবেন রাজনৈতিক দাবি, ওই যা উঠেছে সেগুলো যদি কারোর মনে লেগে যায় তখন কি হয় কিচ্ছু বলা যায় না। দেখুন, আজ পানিহাটির বিধায়ককে 7 ঘন্টা কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তিলোত্তমার দেহ নিয়ে পুলিশ যখন পানিহাটিতে পৌঁছেছিল তখন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ সেখানে ছিলেন। তিলোত্তমার বাবা মাও কিন্তু তখন সেখানে পৌঁছতে পারেননি। 9ই আগস্টের না বললেই নয়তে আপনারা দেখেছিলেন নির্মল ঘোষের প্রতিক্রিয়া, তখন আমরা একদম ঝট করে ধরে ফেলেছিলাম ওনাকে। এবার তিলোত্তমার অন্ত্যেষ্টিতেও এই স্থানীয় বিধায়ক উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি। এলাকাবাসীর দুঃসময় পাশে দাঁড়াতেই পারেন, এটা তো নতুন কিছু নয়। কিন্তু তিলোত্তমার বাবা মা বন্ধ খামে সুপ্রিম কোর্টের কাছে কিছু অভিযোগ করেছেন। এবার সুপ্রিম কোর্ট সেটাকে খতিয়ে দেখতে এজেন্সিকে নির্দেশও দিয়েছে। আচ্ছা, নির্মল ঘোষকে কি সেই সব চিঠির ভিত্তিতেই ডাকা হলো? মানে জাস্ট আমরা তো জানি না বন্ধ খামে কী আছে, ফলে জাস্ট 2 2 4 এটা মনে হলো, তাই আর শেয়ার করলাম। দেখুন, পানিহাটির বিধায়কের দাবি তিনি যেচে গিয়েছেন, তাকে ডাকা হয়নি। যদি ডাকা না হয়ে থাকে, তিনি নিজেই গিয়ে হাজির হন, তাহলে তো ওই বন্ধকামের আর সত্যি কোনো কথা হয় না, না? ওটা নিয়ে আলাদা করে ভেবে লাভ নেই। আচ্ছা, এই রকম একটা মামলায় এটা কিন্তু দেখতে ভালো লাগছে ব্যাপার একটা, যে কেউ কেউ যেচে গিয়ে জেরার সম্মুখীন হচ্ছে এবং তাতে 7 ঘন্টা জেরা হচ্ছে। সেই শেলফিশ জায়ান্টের গল্পে ছিল, জানেন তো, যে তাদের কনভারসেশনটা, আলাপ আলোচনাটা, তার বন্ধু এসেছিল, দুজনের মধ্যে গল্পটা এতই সামান্য ছিল যে বহু বছর লেগে গেছিল। এটাও সেরকম। একটা কথা বলি, সেদিনটার জন্য আমার মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল, এটা আমাদের খুবই খারাপ লেগেছে। আমরা শ্মশানে গিয়ে দেখি জানি না সব রেডি এবং আমার মেয়ের দেহ এবং ওই সামনে নিয়ে শুয়েও দেওয়া হয়ে। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। শ্মশানে গিয়েছি, যাইনি, এটা তোমার সাবজেক্ট তো নয়। আর ডাকা হয়েছে? সম্ভাবনা নেই, কখনোই সম্ভাবনা নেই কথা বলা। কার সঙ্গে? না না, ডাকবে কেন? আমি তো বললাম আমি মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ওদের বক্তব্য ওরা বলবে, আমার বক্তব্য আমি রেখেছি, আইনের পথ ধরে চলবে। নির্মল ঘোষকে, সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ। নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন। নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন। আমি বলছি তাকে জেলের মধ্যে রেখে সিবিআই কাস্টাডিতে জেরা করতে হবে, কারণ এরা ক্ষমতাশালী। আমরা ভিডিও দেখিয়েছি যেখানে দাঁড়িয়ে নির্মল ঘোষ পাইচারি করছে, কত দূরে জিজ্ঞেস করছে। তাহলে নির্মল ঘোষ তো এখন ওর নাম হয়ে গেছে পানিহাটিতে শ্মশান ঘোষ। দেখুন, একটা সহজ অঙ্ক বলছি, দেখুন মেলে কিনা। যেখানে ভিড় বেশি, মানে যেখানে জনতার সংখ্যা বেশি, খেয়াল করে দেখুন সেখানে রাজনীতিও বেশি, রাজনীতি ঠিক পৌঁছে যায়।
এবার ভিড়ে পৌঁছতে রাজনীতির কারবারিরা 1 মিনিট সময়ও নষ্ট করেন না। এবার খেয়াল করে দেখুন, যেখানে টাকা পয়সা বেশি সেখানেই মাথাচাড়া দেয় দুর্নীতি। এবার টাকা পয়সা যেখানে বেশি সেখানে দুর্নীতির কারবারিরাও ঠিক সময় পৌঁছে যায়। স্বাস্থ্যক্ষেত্রের পরিধি যেমন বড়, তেমনি অজস্র যন্ত্রপাতি, অসংখ্য টেন্ডার, যেগুলো স্বাভাবিকভাবে বিশাল টাকা পয়সার একটা ব্যাপার। তাই সেখানেও দুর্নীতির ঘুঘুরা হাজির হয়। আর দুর্নীতি করতে তো শুধু হাত যশ লাগে না, প্রয়োজন হয় রক্তচক্ষুরও, নইলে আবার প্রতিবাদ হবে। তাই স্বাভাবিক নিয়মেই পিছু পিছু চলে আসে থ্রেট, মানে থ্রেট কালচার। আর সেখানেই কোথাও না কোথাও আমরা দেখছি কি, স্বাস্থ্য থেকে টলিউড সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, সব কমন স্ট্রিং, এক সিস্টেম। আরজি করে তিলোত্তমার পরিণতি একটা বিস্ফোরণ ঘটিয়েছে, যার ফলে আড়ালে আবডালে থাকা এই দুর্নীতি আর থ্রেট কালচারের প্যান্ডোরার বাক্সটা খুলে গেছে। জানেন তো, দুর্নীতি ঢাকতে থ্রেট, মৌরুসি পাট্টা চালাতেও থ্রেট, একের পর এক অভিযোগ বেরিয়ে আসছে সামনে। এবার সেই অভিযোগগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব মর্মান্তিক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। এক মর্মান্তিক পরিণতি ওই তিলোত্তমার, তার থেকে তো গোটা ব্যাপারটা শুরু। একের পর আমরা দেখতে পাচ্ছি আমরা। ইভেন কল্যাণী, সেখানে আমরা দেখেছি কিভাবে একজন ডাক্তারকে মারা হয়েছে, এক তিলোত্তমাকে। একইভাবে বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গাগুলোতেও সেই থ্রেট কালচার চলছে আমরা দেখেছি। এবার টালিগঞ্জে, মানে টলিউডে, সেখানেও সেই থ্রেটের পরিণতি, তার ভুক্তভোগী, তার শিকার একজন হেয়ার ড্রেসার। 3 মাস সাসপেন্ড হওয়ার পরে আমি টুকটাক কাজ করছিলাম। আমি নিজের কাজ ধরেছি, এর আগে 2 দিন 2টো কাজ ধরেছিলাম, আমাকে সেক্রেটারি করতে দেয়নি, বলেছে যে না তুমি নিজে কাজ ধরে কাজ করতে পারবে না, তোমাকে যা কাজ দেবে তাই কাজ করবে। এবার তোমরা বলো আমি কি করব? আমার দেয়ালে পিঠ থেকে গেছে, এবার আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। কেন আমি অনেক টাকা দেনা করে ফেলেছি, আমার ওই দেনা শোধ করতে হবে। আমার ওই 1 শিফট করে কাজ করে আমার দেনা মিটবে না। আমি অনেক কাকুতি মিনতি করেছি সবার কাছে, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। প্রতিবাদ করলেই বসে দেওয়া হবে, অর্ধেক মেম্বার কথা বলতে পারে না। আমরা বললে আমাদেরকে কার্ড ক্যান্সেল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে রীতিমতন, দেখো পারি কিনা। দেখুন, আমাদের অনেকের জীবনেই সিনেমার অনেক রকম প্রভাব থাকে, কিন্তু সিনেমা বা সিরিয়ালের সঙ্গে যারা জড়িয়ে, যাদের রুটি রুজি এই টলিউডে জড়িয়ে, তাদের জীবনটা সেটা কি আদৌ সিনেমার মতো, নাকি রূপলি পর্দার পেছনটা পুরোটাই এরকম বিভিন্ন অন্ধকারে ভরা? রঙিন দুনিয়ার নেপথ্যে কালো জগৎটা কতটা ভয়ঙ্কর সেটা কি একটু একটু করে সামনে আসছে। দেখুন, সবটাই নিশ্চয়ই কালো নয়, কিন্তু অনেকটাই যে কালো সেটাও কি বলার অপেক্ষা রাখছে? অন্তত এই যে সহনাগরিক হেয়ার ড্রেসারের অভিযোগগুলো আপনারা শুনলেন, এই অভিযোগগুলো তো সেই ভাবনাটাকে গভীরভাবে ভাবাচ্ছে। টলিউডেও কি একজন তিলোত্তমার পরিণতির অপেক্ষায় রয়েছেন সবাই, নাকি একটা আগ্নেয়গিরি অপেক্ষা করছে কখন বিস্ফোরণ ঘটবে? দেখুন, তিলোত্তমার খুন আর ধর্ষণের পর স্বাস্থ্যক্ষেত্রের বিস্তর অভিযোগ সামনে এসছে। একই সঙ্গে যুক্তি, পাল্টা অভিযোগ সেগুলো উঠছে। অনেকেই বলছেন, কই কিছুই তো জানতাম না। টলিউডেও কি কেউ কিচ্ছু জানে না? টলিউডেও কি সেই বিখ্যাত সংলাপটাই ঘুরে বেড়াচ্ছে, মাস্টারমশাই আপনি কিন্তু কিচ্ছু দেখেননি? টলিউডেও কি সন্দীপ ঘোষরা রয়েছেন, কিন্তু বিখ্যাত সংলাপটার জন্য কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না? সেই 1 মে ওই সময় থেকে ওর উপরে এই ধরনের মানসিক নির্যাতন চলছে। একটা চিঠি দেওয়া হয়, যে চিঠিটার কোনো আইনি বৈধতা নেই। শাস্তি, কড়া শাস্তি যতক্ষণ না আমরা দিতে পারছি লোকজনকে, তবে হ্যাঁ এই যে প্রতিবাদটা হচ্ছে না সজোরে, সেটাও একটা অ্যাওয়ারনেস তৈরি করছে। কিন্তু আত্মহত্যার চেষ্টায় বাঁচানো হয়েছে, কিন্তু তাকে নাকি আগে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি, আগে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তো ফলে হসপিটাল তাকে বাঁচানোর জায়গা, আর থানা হচ্ছে একটা অভিযোগ, পাল্টা অভিযোগের মঞ্চ তৈরি করার জায়গা। সব জায়গাতে আপনি কিছু স্কুলে যান, স্কুলে থ্রেট কালচার, আরে বিধানসভার ভিতরে থ্রেট কালচার, এদেরকে ভয় দেখানো হয়। আর বাকি থাকবে কোথায়? ওখানে ওই মধু কৈটব 2 ভাই, অরূপ আর স্বরূপ,
অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, এরা দুজন রাজত্ব করছে। গিল্ড হোক, ডাক্তার হোক, রাস্তা চলতি সাধারণ মানুষ হোক, যেখানেই হোক অপরাধ প্রবণতা বাড়ছে, কারণ অপরাধীদের শাস্তি হচ্ছে না। এখানে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, এখানে কোনো হুমকি বা কাউকে জোর করে কাজ বন্ধ করে দেওয়ার কোনো ঘটনা ঘটে না। হুমকি দিচ্ছেন যারা বলছেন দেখে নেবো, বুঝে নেবো, শেষ দেখে ছাড়বো, এটাকে কি বলে বলুন? আপনি থ্রেট বলবেন না এটাকে কি বলবেন? আমি তো জানি না, আমার ভাষাতে হুমকি বা থ্রেট বলে। আমরা তো কাউকে বলিনি যে বুঝে নেবো, দেখে নেবো। দেখুন, ফেডারেশনের দাবি হেয়ার ড্রেসার কর্মহীন হননি, কাজ করেছেন, মিথ্যে কথা বলা হচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়নি, এটা কি ফেডারেশন জোর দিয়ে বলছে? অকারণে একজন সুইসাইড করতে যাবেনই বা কেন? তাকে নিয়ে কী হচ্ছে না হচ্ছে, রাজনীতি কি বলছে না বলছে, সে তো পরের কথা। কেউ কি নিজেদের হাতে একটুখানি কেরোসিন ঢেলে বা একটু ছ্যাঁকা খেয়ে বুঝবেন কি পরিমাণ যন্ত্রণা হয়? সবাই তো কোনো না কোনো সময় একটু ছ্যাঁকা ঠেকা খেয়েছি আমরা, জানি না পুড়ে গেলে কীরকম কষ্ট হয়। আর সেখানে একজন গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছেন মজা করতে। ফেডারেশন এই সুইসাইডের চেষ্টার অন্য কোনো কারণ কি বলছে? তবে খেয়াল করে দেখবেন, এই থ্রেট কালচারের শিকার অধিকাংশ ক্ষেত্রে হচ্ছেন মহিলারাই। অথচ এটাই আয়রনি, জানেন তো, মহিলাদের এই রাজ্যে সবথেকে বড় ভোট ব্যাংক হিসেবে ধরা হয়। সবথেকে বড় শক্তি তারাই। ভোট ব্যাংক মানেই তো শক্তি। আমাদের মুখ্যমন্ত্রীও মহিলা, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সবই মহিলা কেন্দ্রিক প্রকল্প। মানে একটা রাজ্য যে সম্পূর্ণরূপী একটা মহিলাদের জন্য যার আলাদা জায়গা রয়েছে, সেই রাজ্যে যাবতীয় কিছু ঘটছে মহিলাদের বিরুদ্ধেই। একটা নিরাপত্তার প্রকল্প রাজ্য আনতে পারে, মহিলাদের নাইট ডিউটি না করানোর পরামর্শ সেটাও দিতে পারে, যদিও সেটা কোনো সলিউশন নয়, যার জন্য সেটা সুপ্রিম কোর্ট জাস্ট উড়িয়ে দিতে বলেছে। দেখুন, আজই হাইকোর্টের এক 4র্থ শ্রেণীর কর্মী এক তরুণী আইনজীবীর শ্লীলতাহানির চেষ্টা করেছে। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। হরিদেবপুরে একটা স্কুলের গার্লস হোস্টেলে 4 নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মূল অভিযুক্ত ওয়ার্ডেনের স্বামী, সে পলাতক। হস্টেলের ওয়ার্ডেন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হস্টেল থেকে মেয়েদের বাড়ি নিয়ে চলে যাচ্ছেন অভিভাবকরা। এটা তো খাস কলকাতার ঘটনা, যা এনসিআরবি রিপোর্ট অনুযায়ী মহিলাদের জন্য নিরাপদতম। এবার যুক্তি দেওয়া হতেই পারে, পুলিশ কি হোস্টেলে পাহারা বসাবে? কিন্তু দেখুন, এগুলোর পেছনে রাজনীতি আছে, সব জায়গায় রাজনীতি আছে কিনা এ সমস্ত খুঁজতে যাওয়ার জাস্ট কোনো মানে হয় না, তাই না? রাজনীতির মধ্যে তো আমরা সবাই আছি, আমাদের তো ঘিরে রয়েছে রাজনীতি, কিন্তু সেটা ভুলে যান। এই সমস্ত সব কিছুর মধ্যে রাজনীতি খুঁজতে যাওয়ার তো কোনো মানে হয় না। কিন্তু ঘটনাগুলো যে ঘটছে এটা তো বাস্তব। ঘটছে কেন? কারুর মনের ভেতর থেকে কি ভয় ডরগুলো উড়ে গেছে? কারুর মনের ভেতর থেকে কি ওই নৈতিকতা নামক বিষয়টা ছোটোবেলার থেকে শিখে আসা যে শিক্ষাগুলো, সেগুলো জাস্ট কেউ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে? এইটা যদি হয় তাহলে কে করেছে? এইটা তো ভয়ঙ্কর পরিস্থিতি। দেখুন, কোথাও গিয়ে মনের থেকে ভয় যে চলে গেছে, তাহলেই তো এই পর ঘটনাগুলোর এই যে কথা বললাম এর থেকেই পরিষ্কার। থানার অফিসাররা ভাবুন, তাদের যদি দুষ্কৃতীরা ভয় না পায় তাহলে অভিভাবকরা তাদের ওপর ভরসা করবেন কি করে? কিন্তু এটার বাইরেও ভাবুন, আমরা যদি দেখি কাউকে ভয় করার নেই, তাহলে তো এটা ভয় ডরহীন মুক্ত রাজত্ব চারপাশে চলবে। স্বেচ্ছাচার তো সেখান থেকেই জন্ম নেয়। মা এরকম একটা দিদিকে ধরে টানাটানি করছিল, তা বললাম কি, বলছে যে এখানে যে ম্যাডাম থাকে দেখাশোনা করে ওনার হাজবেন্ড, তো ওই ম্যাম বলেছে যে যদি কাউকে কিছু বলিস, বাড়ির গার্জেনকে কোনো বাচ্চারা যদি বলিস, তাহলে কিন্তু গার্জেনরা চলে গেলে তারপর তোদের ব্যবস্থা হবে। যারা লেডিস হোস্টেলে কত কষ্ট করে আমরা দিয়েছি, তারপরেও যে এরকম হবে ভাবতে পারি। এখন বাচ্চা নিয়ে বাড়িতে রাখবো। দেখুন, কলকাতা হাইকোর্টের লিফটে যদি তরুণী আইনজীবীর শ্লীলতাহানি হয় তাহলে কি কলকাতার সুনাম বাড়ে? হরিদেবপুরে যে ঘটনা ঘটেছে তাতে কি বাংলার সম্মান বাড়ে?
দেখুন, ভিন রাজ্যের মানুষ বা ভিনদেশিরা যখন কলকাতাকে নিয়ে কটাক্ষ করেন না, তখন কিন্তু আমাদের রক্ত গরম হয়ে যায়, মাথাও গরম হয়, বিশ্বাস করুন। কারণ কলকাতার মধ্যে যা খুশি থাকুক, কলকাতা ভালো হোক খারাপ হোক, কলকাতা আমাদের, কলকাতাকে নিয়েই আমরা থাকি। কলকাতার মধ্যে থেকেও আমরা কলকাতাকে যাপন করি। কলকাতা এমন একটা জায়গা আমাদের কাছে যে স্পেশাল। বিশ্বের অন্যান্য জায়গায় যখন যাই তখন দেখে মনে হয় সারা বিশ্বের সেরা জায়গাটা আমাদের এই বাংলা, আমাদের এই কলকাতা। এবার হয়তো আমাদের প্রত্যাশাটা এত বেশি, যেখানে আমরা কলকাতার সামান্যতম বিচ্যুতিকেও মানতে পারি না। মনে হয় সর্বাঙ্গ সুন্দর হতে হবে কলকাতাকে। সেই জন্যেই আমাদের আবেগগুলো এরকমভাবে বেরিয়ে আসে আর কি। দেখুন, আমরা এই শহরেই থাকব, এই শহরটাকে জড়িয়ে থাকব, শহরের ভালোর জন্য যা বলার দরকার তাই বলবো। কিছু ভুল ভ্রান্তি যদি দেখি প্রতিবাদ করব, সবাই মিলে চাইব এই শহরটাকে, নিজেদের শহরটাকে, নিজেদের বাংলাটাকে একটা সুন্দর জায়গা করতে। কিন্তু যেখানে দেখি যে সেখানে সমস্যা হচ্ছে, যেখানে দেখি কোথাও গিয়ে সেই শহরের মননটা মরে যাচ্ছে, কোথাও গিয়ে যখন দেখি যে ওই ন্যূনতম নীতিবোধ, নৈতিকতা, ভয়, সামাজিক যে বন্ধনগুলো যেগুলো আমাদের আটকে রাখে সেগুলো ছিঁড়ে যাচ্ছে, তখন না বড্ড ভয় করে, জানেন তো। ঘটনাচক্রে এইরকম একটা পরিস্থিতি, এইরকম একটা সময় কলকাতায় হয়তো পা রাখবেন অনুব্রত মণ্ডল, কারণ আজকেই দিল্লিতে তিহার জেল থেকে তিনি ছাড়া পেয়েছেন, জামিন পেয়েছেন। দেখুন, তিনি জামিন কেন পেলেন সেটা নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক অনেক কিছু হবে, কিন্তু আইনের পথে হেঁটেছে, সেই জন্যই তিনি জামিন পেয়েছেন, এটা তো বিশ্বাস করতে হবে। হয়তো তিনি আজকে রাত্রে বা কালকেই তিনি পৌঁছে যাবেন তার নিজের বাড়িতে। কিন্তু কোথাও গিয়ে সবার মনের মধ্যে এই সব কিছু নিয়ে একটা জিনিস তো থাকতে হবে, আশা। কোথাও গিয়ে অন্যায় সে শাস্তি পাবে, অন্যায় করলে শাস্তি পেতে হয়, এই বিশ্বাসটা যতদিন থাকবে না ততদিন কে আমাদের কি বললো, বাংলা বিরোধী ভাবলো না ভাবলো, কিচ্ছু এসে যাবে। আমরা বাংলাটাকে আরও ভালোবেসে আঁকড়ে ধরে থাকবো। আর যেদিন এই বিশ্বাসটা চলে যাবে সেদিন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কারা বাংলা ভালোবাসে আর কারা বাংলা বিরোধী। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে।